23 জুন 1757 সাল। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। সারা রাত উটের পিঠে চেপে পরের দিন ভোরেই সিরাজ পৌঁছেছিলেন রাজধানীতে। মীর জাফর আর রবার্ট ক্লাইভ তখনও পলাশীর প্রান্তরেই রয়েছে। পরের দিন সকালে রবার্ট ক্লাইভ একটি চিরকুট পাঠালেন মীর জাফরের কাছে। তাতে লেখা ছিল, এ জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এ জয় আমার নয়, আপনার। আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে নিজে সম্মানিত হতে পারব। এই চিরকুট পাঠানোর আগে যুদ্ধ জয়ের পরের দিন সকালেই মীর জাফর গিয়েছিলেন ইংরেজদের শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে। কিছুটা পরিশ্রান্ত, কিছুটা চিন্তিত লাগছিল তাকে। ইংরেজ সৈনিকেরা তাকে নিয়ে গিয়েছিলেন কর্নেল ক্লাইভের তাঁবুতে। ক্লাইভ মীর জাফরকে বলেছিলেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত। শহরটা নিজের কবজায় করে ফেলুন। আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন। ক্লাইভ তার নিজের সেনাদের নিয়ে পেছন পেছন গেলেন। সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন, সেই 50 মাইল পেরুতে ক্লাইভ আর তার বাহিনীর লেগে গেল 3 দিন। রাস্তার নানান জায়গায় তুবদাগার ফলে গর্ত, ভেঙে পড়া গাড়ি আর সিরাজউদ্দৌলার সৈনিক আর ঘোড়ার মৃতদেহ ছড়িয়েছিল। স্যার প্যান্ডারল মুন তার দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যান্ড ডোমিনিয়ন অব দ্য ইন্ডিয়া বইটিতে লিখেছেন, ক্লাইভের 27 জুনই মুর্শিদাবাদে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু জগৎ শেঠ তাকে বলেছিলেন যে ক্লাইভকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। সেজন্যই আরো 2 দিন পর 29 তারিখে ক্লাইভ শহরে পৌঁছান। মীর জাফর শহরের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন ক্লাইভকে স্বাগত জানানোর জন্য। দুজনেই একসঙ্গে শহরে ঢুকছিলেন। রবার্ট ক্লাইভই মীর জাফরকে মসনদে বসিয়ে নতুন নবাবকে স্যালুট করেছিলেন। এরপরে তিনি ঘোষণা করেন, মীর জাফরের শাসনে কোন রকম হস্তক্ষেপ করবে না কোম্পানি, শুধু নিজেদের ব্যবসার দিকেই তাদের নজর থাকবে। এরপর থেকে 180 বছর ভারতে একচ্ছত্র রাজত্ব চালিয়েছে ইংরেজরা। যখন লুটের ভাগ পাওয়ার জন্য অপেক্ষা করছেন ক্লাইভ, মীর জাফরের ছেলে মিরান তখন গোটা বাংলা খুঁজে বেড়াচ্ছেন রাজধানী থেকে পালিয়ে যাওয়া সিরাজউদ্দৌলাকে। সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেছেন। সঙ্গে আছে কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন হিজড়া। রাত 3টের সময় স্ত্রী লুৎফুন্নেসা আর কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হলো। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলা গিয়েছিলেন সিরাজ। দিন 2 পরে কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি, তাই একটু বিরতি নিয়েছিলেন। রান্না করা হয়েছিল। ওই এলাকাতেই থাকতেন শাহদানা নামের এক ফকির। সেই গোপনে খবর দিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা এখানে আছেন। এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মীর জাফর মিরনরা। দিনরাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায়, সেই সিরাজ এত কাছে রয়েছেন। খবর পেয়ে মীর জাফরের মেয়ে জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা। সিরাজকে 2রা জুলাই 1757 নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন। সিরাজউদ্দৌলাকে শহরে নিয়ে আসার আগেই ক্লাইভ ফোর্ট উইলিয়ামে কোম্পানির দপ্তর চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। লিখেছিলেন, আমি আশা করব মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একজন নবাবের প্রতি মীর জাফর সেই শিষ্টাচার দেখাবেন যা এই পরিস্থিতিতে দেখানো সম্ভব। এই চিঠি পাঠানোর 2 দিন পরে আরেকটি চিঠি লিখেছিলেন ক্লাইভ। সিরাজউদ্দৌলা এই পৃথিবীতে আর নেই। নবাব মীর জাফর হয়তো সিরাজউদ্দৌলাকে কিছুটা দয়া দেখাতেন, কিন্তু মিরান মনে করলেন দেশের শান্তি বজায় রাখার জন্য সিরাজউদ্দৌলাকে মারতেই হবে। 3রা জুলাই সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। কর্নেল রবার্ট ক্লাইভ 4 জুলাইয়ের চিঠিতে লিখেছিলেন, তাকে গতকাল সকালে খুশবাগে কবর দেয়া হয়েছে। A History of the Military Transactions of the British Nations in Hindustan বইতে রবার্ট ওর্মে বর্ণনা দিয়েছিলেন সেই দিনটার। পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মীর জাফরের সামনে। ওই রাজমহলেই কদিন আগেও বসবাস করতেন সিরাজউদ্দৌলা। মীর জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন সিরাজউদ্দৌলা। সিপাহীরা মহলের অন্যদিকে নিয়ে গেলেন সিরাজউদ্দৌলাকে। ওদিকে মীর জাফর তার পরিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলার সঙ্গে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে 3টি পথ খোলা ছিল। হয় তাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখা হোক,
অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করা হোক। তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দী করে রাখতে, কিন্তু মীর জাফরের 17 বছর বয়সী পুত্র মিরান কড়া বিরোধিতা করেছিলেন। মীর জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না, লিখেছিলেন রবার্ট ওরমে। তার পরের ঘটনার বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত তার বই প্লাসি, দ্য ব্যাটল দ্যাট চেঞ্জড দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে। মীর জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সিরাজউদ্দৌলাকে নিয়ে কি করা হবে, তাই মিরন সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিলেন। তিনি ওই বইতে লিখেছেন, সে তার বাবাকে বলল, আপনি একটু বিশ্রাম নিন, আমি এদিকটা সামলে নেব। মীর জাফর ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না। তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে গেলেন। সৈয়দ গোলাম হোসেন খানের বইতেও এর পরের ঘটনাক্রম পাওয়া যায়। মিরান তার এক সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মোহাম্মদী বেগের আরেকটা নাম ছিল লাল মোহাম্মদ। মিরান তার সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেলেন, তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন কি হতে চলছে এরপর। তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘড়া পানি ঢেলে দেয়। তিনি তখন বুঝলেন যে ঠিকমতো তাকে অজু করতে দেয়া হবে না। তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন, লিখেছেন সৈয়দ গোলাম হোসেন খান। ঠিক তখনই মোহাম্মদী বেগ ছুরি দিয়ে সিরাজের উপর প্রথম আঘাতটা হানলেন। ছুরির আঘাত হানা হতেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালায় সিরাজের উপর। কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো। মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের, তিনি গড়িয়ে পড়লেন। তখন সিরাজউদ্দৌলার বয়স মাত্র 25। পরের দিন সিরাজউদ্দৌলার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হয়েছিল, যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত। সৈয়দ গোলাম হোসেন খান এই বর্বরতার কথা জানাতে গিয়ে লিখেছেন, সেই বিভৎস শবযাত্রার মধ্যেই মাহুত জেনে বুঝেই হোসেন কুলি খায়ের বাসভবনের সামনে মৃতদেহ বহনকারী হাতিটিকে দাঁড় করালেন। 2 বছর আগে ওই হোসেন কুলি খাকেই হত্যা করেছিলেন সিরাজ। এখন তার মৃতদেহ থেকেও কয়েক ফুটা রক্ত রাস্তায় গড়িয়ে পড়ল।